যুদ্ধের আগুনে পুড়ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য। এমন সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় তৈরি হচ্ছে নতুন জোট। রাশিয়া চীন জোটের ছায়ায় এবার একসাথে এগিয়ে আসছে উত্তর কোরিয়া ও বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। প্রতিরক্ষায় দুই দেশের সাম্প্রতিক ঘনিষ্ঠতা বিশেষজ্ঞদের ভাবাচ্ছে নতুন আঞ্চলিক বাস্তবতা নিয়ে। বিশ্বের শক্তি ভারসাম্য বদলে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর শুরু হয়েছে নতুন কূটনৈতিক অধ্যায়। এমন সময় উত্তর কোরিয়া ও ইন্দোনেশিয়ার ঘনিষ্ঠতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সংকেত দিচ্ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু রাজনৈতিক নয়, বরং কৌশলগত অবস্থান জোরদারের ইঙ্গিত বহন করছে। এ মাসেই একই সাথে ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি ও ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী। কাকতালীয়ভাবে বা পরিকল্পিতভাবেই হোক, এই সময়েই পিয়ংইয়ং সফর করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো। যদিও সরকারি ভাষ্যে সফরটিকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হিসেবে বলা হয়েছে, বিশ্লেষকদের মতে এর অন্তরালে শুরু হতে পারে নতুন নিরাপত্তা যোগাযোগের অধ্যায়। শীতল যুদ্ধের সময় থেকেই ইন্দোনেশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক গভীর হতে শুরু করে। ১৯৬৪ সালে প্রেসিডেন্ট সুকার্নোর সময় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক বন্ধন স্থাপিত হয়। সে বছরই জাকার্তা সফর করেছিলেন কিম ইল সং, যিনি ছিলেন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা। সুহার্তোর সময় ইন্দোনেশিয়া যখন পশ্চিমা মিত্রদের দিকে ঝুঁকে পড়ে, তখনও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ভাঙেনি। সুকার্নোর কন্যা মেগাওয়াতি কিম পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিলেন। ২০০২ সালে কিম জং ইলের সঙ্গে সাক্ষাৎ করেন। গত কয়েক দশক ধরে ইন্দোনেশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক শান্ত ও বন্ধুত্বপূর্ণ থাকলেও তা বেশ নীরব ছিল। এখনও জাকার্তায় উত্তর কোরিয়ার দূতাবাস রয়েছে। আর কোভিডের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৫ সালের জুলাইয়ে ইন্দোনেশিয়াও পিয়ংইয়ংয়ে তাদের দূতাবাস আবার চালু করেছে। বেইজিংয়ে বিজয় দিবসের প্যারেডে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী প্রাবোয়া সুবিয়ান্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করেন। তবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এখনও খুবই সীমিত। ২০২৪ সালের প্রথম ৮ মাসে যেটা ছিল $২৩ লাখ, ২০২৫ সালের একই সময় তা কমে দাঁড়ায় ২১ লাখে। সাম্প্রতিক সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন, যেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও ক্রীড়া খাতে সহযোগিতার কথা রয়েছে। যদিও সামরিক বিষয়ে কিছু বলা হয়নি, তবে এমন আলোচনার প্ল্যাটফর্ম থেকেই ভবিষ্যতে নিরাপত্তা ইস্যুগুলো উঠে আসতে পারে। এতে বোঝা যায় ইন্দোনেশিয়া তাদের স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখে সব পক্ষের সঙ্গে ভারসাম্য রাখতে চায়। প্রেসিডেন্ট প্রাবোয়া দায়িত্ব নেওয়ার পর থেকেই ইন্দোনেশিয়া প্রতিরক্ষা খাতে বেশ সক্রিয়। সাম্প্রতিক সামরিক প্যারেডে ইন্দোনেশিয়া তাদের প্রথম স্বয়ংক্রিয় ডুবোযান KSOT-008 দেখিয়েছে, যা সমুদ্র নিরাপত্তায় তাদের আগ্রহ ও যুদ্ধ সক্ষমতাকে বাড়ানোর বার্তা দেয়। ইন্দোনেশিয়া ইতোমধ্যে তুরস্ক, ফ্রান্স, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ করছে। বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে ইন্দোনেশিয়া তার কৌশল আরও শক্তিশালী করতে চায়। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সঙ্গে নীরব যোগাযোগ ইন্দোনেশিয়ার জন্য কৌশলগত সম্প্রসারণ হিসেবে দেখা যেতে পারে। তবে বিষয়টি খুবই সংবেদনশীল, কারণ জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা কঠোরভাবে নিষিদ্ধ। আসিয়ান দেশগুলোর অনেকেই এই বিষয়ে চিন্তিত। ২০২৪ সালের নভেম্বরে আসিয়ান সম্মেলনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ইন্দোনেশিয়ার সরাসরি অস্ত্র সহযোগিতায় যাওয়ার সম্ভাবনা কম, তবে সাইবার নিরাপত্তা ও সামুদ্রিক নজরদারিতে তথ্য আদান প্রদান হতে পারে। ভিয়েতনামেরও এমন অভিজ্ঞতা হয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে ইন্দোনেশিয়ার সম্পর্ক কতটা এগোবে তা নির্ভর করছে জাকার্তার সদিচ্ছা ও কৌশলগত সতর্কতার উপর। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রনীতি সবসময় চমক দেখিয়েছে। প্রাবোয়ার নেতৃত্বে দেশটি আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করতে যাচ্ছে। এই সম্পর্ক যদি বুঝে শুনে এগোয়, তাহলে আসিয়ান ও পিয়ংইয়ংকে আঞ্চলিক আলোচনায় টেনে এনে স্থিতিশীলতা বজায় রাখতে পারবে।